প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন। তালিকা করে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে। জুলাই সনদ বাস্তবায়নের পরে ডেপুটি স্পিকার পদ চায় জামায়াত। জ্বালানি সংকটে শপিং মলে আলোকসজ্জা বন্ধের কথা ভাবছে সরকার। যুদ্ধের প্রভাবে বাণিজ্যে স্থবিরতা, দুশ্চিন্তায় উদ্যোক্তারা। বাঘারপাড়া উপজেলা বিএনপির সহসভাপতির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন। ইরানের সর্বোচ্চ নেতা যিনি হবেন তাকেই হত্যা করা হবে, হুমকি ইসরায়েলের। টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। 8 প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রুলস অব বিজনেসের ক্ষমতা বলে তাদের দপ্তর বণ্টন করেছেন প্রধানমন্ত্রী। আজ বুধবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শরীফুল আলমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা রাজীব আহসান নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব পেয়েছেন। অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জোনায়েদ আব্দুর রহিম সাকিকে পরিকল্পনা মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফারজানা শারমিনকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রেখেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নুরুল হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তালিকা তৈরি করে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ দুপুরে ডিএমপি সদর দপ্তরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি 2টা বিষয়ে অনুশাসন দিয়েছি। এর মধ্যে একটি হচ্ছে আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করব এবং সেই হিসেবে তাদের আইনের আওতায় নিয়ে আসব। অপরটি হচ্ছে যারা অস্ত্রধারী সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের একটি স্বচ্ছ তালিকা প্রণয়ন করা হচ্ছে। তালিকা অনুযায়ী তাদের আইনের আওতায় নিয়ে আসব। ঢাকা থেকে এই প্রক্রিয়া শুরু হবে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, সারা দেশেই চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগী আসামিদের নির্মোহ তালিকা করেও অভিযান পরিচালনা করবে আইনশৃঙ্খলা বাহিনী। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না, সবকিছু আইনের গতিতে চলবে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ বিরোধী দল জামায়াতকে ইসলামীকে দিতে চায় বিএনপি। তবে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন ছাড়া তারা পদটি নিতে চান না। জামায়াত নেতারা বলছেন, গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের নিশ্চয়তা পেলে তারা ডেপুটি স্পিকার পদ নিতে চান। গত শনিবার ইফতার মাহফিলের পর চা চক্রে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই মনোভাব জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের সংঘাত ঘিরে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। এর প্রভাব পড়েছে সারা বিশ্বের জ্বালানির বাজারে। এই পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবেলায় দেশের সব শপিং মলে আলোকসজ্জা বন্ধে নির্দেশনা আসতে পারে। আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মন্ত্রী বলেন, শপিং মলে আলোকসজ্জা করা উচিত না এই সংকটের সময়ে। যুদ্ধ নিয়ে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব সমস্যায় রয়েছে। স্পট মার্কেট থেকে জ্বালানি কেনার চেষ্টা করছি। শপিং মলে আলোকসজ্জা বন্ধে নির্দেশনা আসতে পারে। তিনি আরও বলেন, ডিজেল পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে। জ্বালানি নিয়ে সংকটটা মার্চ পর্যন্ত চলতে পারে। এখন যে জ্বালানি আছে তা মার্চ মাস পর্যন্ত চলবে। মন্ত্রী আরও বলেন, দেশে যে জ্বালানি মজুদ রয়েছে তা দিয়ে সাশ্রয়ীভাবে চলতে হবে। এজন্য সরকারের পাশাপাশি জনগণকেও সহযোগিতা করতে হবে।
ইরানের হরমুজ প্রণালী বন্ধ ঘোষণায় বাংলাদেশের আমদানি রপ্তানি খাতে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সমুদ্র ও আকাশপথে পণ্য পরিবহন কার্যত স্থবির হয়ে পড়েছে। হরমুজ প্রণালী ব্যবহার করে ইরান, ইরাক, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ বাংলাদেশের বাণিজ্য হয়। 2024-25 অর্থ বছরে এসব দেশ থেকে প্রায় $600 কোটি পণ্য আমদানি এবং $75 কোটি পণ্য রপ্তানি হয়েছে। প্রণালী বন্ধ ঘোষণার পর শিপিং লাইনগুলো বুকিং স্থগিত করেছে। ফলে চট্টগ্রাম বন্দর সহ দেশি বিদেশি বন্দরে হাজারের বেশি কন্টেইনার আটকা পড়েছে। খাদ্যপণ্য, তৈরি পোশাক, হিমায়িত মাছ সহ বিভিন্ন রপ্তানি পণ্য বন্দরে ও কারখানায় জমে আছে। প্রাণ আরএফএল গ্রুপের প্রায় 600 কন্টেইনার আটকে রয়েছে। পেট্রোকেমিক্যাল আমদানিও বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হওয়ারও আশঙ্কা দেখা দিয়েছে। যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম সারোয়ারের বিরুদ্ধে সম্পত্তি দখল, প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন কয়েকটি ভুক্তভোগী পরিবার। আজ প্রেস ক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাদশাহ হোসেন। তিনি অভিযোগ করেন, বাবার মৃত্যুর পর মামা গোলাম সারোয়ারের প্ররোচনায় তার মেজ ভাই পৈতৃক সম্পত্তির একক মালিকানা দাবি করেন। জমির ন্যায্য হিস্সা চাইলে হামলা ও হত্যার হুমকি দেওয়া হয়। তিনি আরও দাবি করেন, প্রবাসী ভাইয়ের প্রায় 40 লাখ টাকা আত্মসাৎ, জমি বন্ধক নিয়ে দখল এবং একাধিকবার মারধরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আদালতে মামলা বিচারাধীন রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে গোলাম সারোয়ার গ্রামের কাগজকে মুঠোফোনে জানিয়েছেন, তার বিরুদ্ধে আনীত কোনো অভিযোগই সঠিক নয়। ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে। ইসরায়েল ও আমেরিকার হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতার উত্তরসূরিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এ হুমকি দেন বলে টাইমস অব ইসরায়েলের বুধবারের এক প্রতিবেদনে বলা হয়েছে। আলী খামেনির ছেলে মোস্তফার নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার খবরের মধ্যেই এমন হুঁশিয়ারি এলো ইসরায়েলের পক্ষে। দুদেশে একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। এতে বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। চরম বিতর্কের টি-20 বিশ্বকাপ এখন সেমিফাইনালের মঞ্চে। এবারও সুবিধা নেয়ার বিতর্ক থেকে বেরোতে পারেনি ভারত। আপাতত তা নিয়ে মাথা না ঘামিয়ে ফাইনালের দিকে তাকিয়ে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার মতো এতটা দাপট দেখিয়ে সেমিফাইনালে আসতে পারেনি নিউজিল্যান্ড। বরং সুপার 8 থেকে তারা শীর্ষ 4-এ নাম লিখিয়েছেন রান রেটের সুবিধা নিয়ে। সেমিফাইনালের লড়াইয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে শিরোপার স্বপ্নে বুঁদ হয়ে থাকা দুই দল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।